প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। পূর্বের মতো আগেও এখন আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করব, আমরা দেখতেই পাচ্ছি বোর্ডের মধ্যে আমাদের আজকের টপিকস হচ্ছে আমাদের উদ্ভিদবিদ্যা বইয়ের, আমাদের জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ের প্রথম অধ্যায় থেকে ডিএনএ, এটাকে বলি আমরা ডিএনএ রেপ্লিকেশন অফ ডিএনএ, রেপ্লিকেশন অফ ডিএনএ, অর্থাৎ ডিএনএ কিভাবে অনুলিপন হয়, ডিএনএ অনুলিপন বা ডিএনএ প্রতিলিপন যেটাকে বলি আমরা, ডিএনএ কিভাবে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হচ্ছে। এই জন্য স্যার আমাদেরকে আজকে ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে আমাদের কাছে সহজ মনে হবে যে বিষয়টা কিভাবে হচ্ছে। কারণ আমরা জানি ডিএনএ, আমরা প্রথমে ভৌত গঠন পড়লাম, আর তারপরে এখন রাসায়নিক গঠনও পড়ে আসলাম। এখন আমরা বলবো ডিএনএ থেকে কিভাবে ডিএনএ তৈরি হয়। আর আমরা জানি কোষ বিভাজন হওয়ার আগ মুহূর্তে ডিএনএ আগে রেপ্লিকেশন সম্পূর্ণ হয়ে থাকে, তারপর কোষ বিভাজিত হয়। তাহলে ডিএনএ রেপ্লিকেশনটা কিভাবে হচ্ছে এটা আমরা আজকে দেখবো। তো রেপ্লিকেশন অফ ডিএনএ কিভাবে রেপ্লিকেশন হচ্ছে, তো আমরা জানি দুইটা সূত্র আমরা এখানে দেখো, আমরা দেখাচ্ছি। নাম্বার 1 সূত্র এখানে, এটাও ডিএনএ অবস্থা, এটাও কিন্তু ডিএনএ, এটা 2 নম্বর সূত্র, ঠিক আছে। প্রথমে দেখো, আমাদের যে প্রয়োজনীয় উপকরণগুলো ডিএনএটা রেপ্লিকেশন হওয়ার জন্য কি কি উপকরণ লাগবে এটা আমাদেরকে আগে জানতে হবে। প্রথমে লাগবে যে আমাদের ডিএনএ একটা সূত্র, কি লাগবে? একটা ডিএনএ সূত্র লাগবে। যে ডিএনএটা রেপ্লিকেশন হওয়ার জন্য সূত্র অবশ্যই দরকার, কারণ আমরা জানি ডিএনএ থেকে তো ডিএনএ তৈরি হচ্ছে, তাহলে ডিএনএ সূত্রটা আমাদেরকে মাস্ট লাগবে। এটাকে সাচও বলা হয়, যে সূত্রটাকে ব্যবহার করে ডিএনএ তৈরি হবে এটাকে বলা হবে সাচ বা টেমপ্লেট। তো ডিএনএ সূত্র, আমরা একটা ডিএনএ সূত্র নিলাম, এই ডিএনএ সূত্রটাকে নেওয়া আমাদের দরকার। তারপর কিছু এনজাইম আমাদের প্রয়োজন হয়, এই এনজাইমগুলো লাগে, কিছু প্রোটিন লাগে, এনজাইম লাগে। তো যে এখানে বলা হচ্ছে ডিএনএ হওয়ার জন্য যেসব উপকরণ দরকার হয়, যেমন কিছু একটা ডিএনএ দরকার, তারপরে কিছু এনজাইম দরকার হয়। সমষ্টিগতভাবে ডিএনএ রেপ্লিকেশন হওয়ার জন্য যেসব উপকরণ দরকার হয় তাদেরকে সমষ্টিগতভাবে বলা হয় রেপ্লিকেশন কমপ্লেক্স। এটাকে বলা হয় কি? রেপ্লিকেশন কমপ্লেক্স। অর্থাৎ এগুলো ছাড়া রেপ্লিকেশনটা সম্ভব না। তো রেপ্লিকেশনের জন্য যে উপকরণগুলো প্রয়োজন হয় সবগুলোকে একত্রে বলা হয় রেপ্লিকেশন কমপ্লেক্স। তো এখানে আমরা জানি ডিএনএ সাচ আছে, তারপরে কিছু এনজাইম আছে, কিছু প্রোটিন আছে। তো এখানে আমরা প্রথম দিচ্ছি ট্রোপো আইসোমারেজ এনজাইম। তো এটার কাজটা কি মূলত আমরা জানি নেই। প্রথমে হচ্ছে আমরা ডিএনএ সূত্রটা দেখো পেছানো থাকে, আমরা জানি ডিএনএ সূত্রটা পেছানো থাকে, পেছানো সূত্র। তো অধিক পেছানো অবস্থা থেকে তাকে মুক্তিদান করে ট্রোপো আইসোমারেজ এনজাইম। ট্রোপো আইসোমারেজ এনজাইমটার কাজ হচ্ছে ডিএনএ সূত্রটাকে, আমরা এখানে ডিএনএ সূত্র পেছানো অবস্থা দেখতেছি, এখানে কিন্তু পেছানো অবস্থায় নাই। এটাও 5 প্রাইম ধরি। তো এখানে অবস্থায় এটা পেছানো অবস্থা আছে, এটা পেজটা খুলে যায়। ট্রোপো আইসোমারেজ এনজাইমের প্রভাবে ডিএনএ পেজ মুক্তি হয়। তাহলে এই এনজাইমের কাজটা আমরা জানলাম। দ্বিতীয়টা হচ্ছে ডিএনএ হেলিকেজ এনজাইম। তারপরে ডিএনএ হেলিকেজ এনজাইম ডিএনএ এর মধ্যে দুই সূত্রের মধ্যে যে বোন থাকে, নাইট্রোজেন বোন, এই বোনগুলোকে ভেঙে দেয়। ডিএনএ পলিমারেজ এনজাইম যেটা, ডিএনএ পলিমারেজ এনজাইম, এটা বিভিন্ন 1 2 3 এগুলোও হতে পারে। তো ডিএনএ পলিমারেজ এনজাইমের কাজ হচ্ছে ডিএনএ সূত্রটাকে তৈরি করার জন্য যত নিউক্লিওটাইডগুলো আছে এগুলোকে ধরে এনে সূত্রকে আবদ্ধ করা দেওয়া, আবদ্ধ করানো, তার হচ্ছে এটাকে শৃঙ্খলিত করা, পরে নিউক্লিওটাইডগুলোকে শৃঙ্খলিত করা। এটা হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইমের কাজ। তারপরে এসএসবিপি, এসএসবিপি মানে সিঙ্গেল এসএসবিপি, এখানে দেখা যাচ্ছে এসএসবিপি সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন বলে এটাকে, ঠিক আছে, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। আর হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন প্রথমে ডিএনএ রেপ্লিকেশন হওয়ার জন্য এই প্রোটিনগুলো প্রথমে ডিএনএ সূত্রগুলোর মধ্যে অবস্থান করে কি করে, দুটো সূত্রকে আলাদা করে দেয়, ঠিক আছে। যেমন এগুলা হচ্ছে এসএসবিপি প্রোটিন, আমরা দেখাচ্ছি, ঠিক আছে। এসএসবিপি প্রোটিন এটাকে সবুজ কলম দিয়ে আমরা দেখাচ্ছি, সবুজ কালি দিয়ে। তো এসএসবিপি প্রোটিন এখানে প্রত্যেকটা সূত্রতে যুক্ত হয়ে যায়, যার কারণে ডিএনএ দুইটার মধ্যে একটু ফাঁকা অংশ তৈরি হয়, যাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। বা যে অংশ থেকে রেপ্লিকেশন, ডিএনএ সূত্র যে কোনো অংশ থেকে রেপ্লিকেশন শুরু হতে পারে, এখান থেকে শুরু হতে পারে, এখান থেকে শুরু হতে পারে, যে কোনো স্থান থেকে, যেখান থেকে শুরু হয় ওই অংশটার নাম হচ্ছে রেপ্লিকেশন, এটাকে বলা হয় রেপ্লিকন। এই অংশটার নাম কি? রেপ্লিকন বা ওরি অফ রেপ্লিকেশন। মানে ওরি অফ রেপ্লিকেশন কি? যে সূচনা বিন্দু, রেপ্লিকন বা সূচনা বিন্দু, এটাকে বলা হয় রেপ্লিকন। যেখান থেকে রেপ্লিকেশন শুরু হয় রেপ্লিকনও বলা হয়, সূচনা বিন্দুও বলা হয়। আর এই এসএসবিপি প্রোটিন কি করে, এই দুইটা সূত্রের মধ্যে ছোট ছোট প্রোটিন, এগুলো ক্ষুদ্র, এরা সূত্রগুলোর মধ্যে আবদ্ধ হয়ে যায়, যার কারণে একটু ফাঁকা অংশ তৈরি হয়। আর গাইরেজ এনজাইম কি, যখন দুইটা সূত্র আলাদা হয়ে যায় তখন দুইটা সূত্রের প্রান্তগুলো যদি একসাথে না মিলে যায়, এই গাইরেজ এনজাইমের প্রভাবে সূত্রগুলো একসাথে লেগে যায় না। যেমন আমরা দেখলাম দুটো সূত্র আলাদা হইলো, এখন দেখাচ্ছি কিভাবে হচ্ছে পরে বলতেছি। তো আলাদা হওয়ার পরে এদেরকে একসাথে লাগতে দেয় না গাইরেজ এনজাইমের প্রভাবে এগুলো লাগে না।
যখন সূত্র আবার অল্টারনেটিভ সূত্র তৈরি করে ফেলে, আরেকটা সূত্র তৈরি করে ফেলে, তখন তাদের মধ্যে আবার পেঁচানো অবস্থা, পেঁচানোটা গাইরেজ এনজাইমের প্রভাবে প্যাচ খায় বা ডিএনএ সূত্রটা পিছিয়ে যায় একটা আরেকটার সাথে। তো এখানে দেখা যায় গাইরেজ এনজাইমের এই কাজ হচ্ছে এক অবস্থা হচ্ছে লাগতে দিবে না, যখন সূত্র তৈরি হয়ে যাবে তাদেরকে আবার পেঁচাইতে সাহায্য করবে। গাইরেজ, তারপর লাইগেজ এনজাইম হচ্ছে জোড়া লাগানোর কাজে ব্যবহৃত হয়। প্রাইমেজ এনজাইম হচ্ছে, এটা হচ্ছে মূল কাজটা প্রাইমেজ এনজাইমই করে থাকে। যেমন ডিএনএ সূত্র নিচ থেকে সূত্র তৈরি করতে পারে, প্রাইমেজ এনজাইম একটা প্রথমে আরএনএ সূত্র তৈরি করে দেয়, ওটার নাম হচ্ছে প্রাইমার, আরএনএ প্রাইমার। তারপর আমরা এখন এই প্রক্রিয়াটা দেখলে আমরা বুঝবো প্রাইমার আর আসলে মূলত কি। ঠিক আছে, প্রাইমেজের দ্বারাই মূলত প্রথম সূত্রটা তৈরি হয়। এগুলো হচ্ছে তার উপকরণ। এখানে ডিএনএ আছে আর বাকিগুলো এনজাইম আর কিছু প্রোটিন নিয়ে হচ্ছে রেপ্লিকেশন কমপ্লেক্স বলা হয়। তো প্রথমে কি করে, ডিএনএ সূত্রটাকে খুলে দেয় টোপো আইসোমারেজ এনজাইম, এভাবে খুলে দিলাম আমরা। এখানে এটাকে আনলাম, এই সূত্রটাকে এখানে নিয়ে আসলাম। ডিএনএ সূত্রটাকে প্রথমে পেস্ট করার পরে এই অবস্থায় এসএসবিবি প্রোটিনগুলো আইসা এই সূত্রগুলোর মধ্যে কিছু অংশ লেগে যাওয়ার কারণে এখানে ডিএনএর মধ্যে একটু ফাঁকা অংশ তৈরি হয়, দুটো সূত্রের মধ্যে ফাঁকা অংশ তৈরি হয়। এটাই প্রথম সূচনা বিন্দু হইল। তো তিনটা ধাপে সম্পন্ন হয়। নাম্বার হচ্ছে রেপ্লিকেশন, তিনটা ধাপে সম্পন্ন হয়। প্রথম হচ্ছে সূচনা বা ইনিশিয়েশন, এটা হচ্ছে সূচনা। তারপরে একটা হচ্ছে ইলাঙ্গেশন মানে বর্ধিতকরণ, যেটাকে বলি আমরা বর্ধিতকরণ। তারপর হচ্ছে টার্মিনেশন। প্রথম হচ্ছে সূচনা হয়, তারপর বৃদ্ধি পায়, তারপরে সমাপ্তি হয়। দুটা ধাপ, সমাপ্তিকরণ যেটাকে বলা হয়। তিনটা ধাপে সম্পন্ন হচ্ছে, সূচনা, ইনিশিয়েশন, তারপর ইলাঙ্গেশন, টার্মিনেশন বা শেষ সমাপ্তিকরণ। তিনটা ধাপেই সম্পন্ন হয়ে থাকে, ইনিশিয়েশন, তারপর হচ্ছে ইলাঙ্গেশন, তারপর হচ্ছে সূচনা অর্থাৎ টার্মিনেশন। তো এই ডিএনএ সূত্রের মধ্যে একটু প্রথমে সূচনা হয় কিভাবে? সূচনা হচ্ছে এখানে এই সূচনা, এখানে প্রথম ফর্ক তৈরি হবে। কি তৈরি হবে? ফর্ক তৈরি হবে। প্রথমটা হচ্ছে ফর্ক তৈরি হওয়া। তো এসএসবিবি প্রোটিন দ্বারা একটা ফর্ক তৈরি হয়। এখন আমরা দেখি ফর্ক তৈরি হচ্ছে কি এসএসবিবি প্রোটিনের কারণে। এখানে একটা প্রথমে সূচনা হচ্ছে, এখানে যেখানে রেপ্লিকেশন শুরু হয় এটা হচ্ছে সূচনা বিন্দু, এটা হচ্ছে সূচনা বিন্দু। এখান থেকে রেপ্লিকেশন শুরু হচ্ছে, কিসের কারণে? এসএসবিবি প্রোটিনগুলো যখন আবদ্ধ হয়ে যায় তখন এদের মধ্যে দুটো সূত্রের মধ্যে কিছু ফাঁকা অংশ তৈরি হয়ে গেল। তো এখানে একটা ফর্ক তৈরি হয়, এটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। এটা ওয়াই আকৃতির হয়ে থাকে। তো তারপরের পদ্ধতিতে এই ডিএনএ হেলিকেজ এনজাইমের প্রভাব এখানে কাজ করে। ডিএনএ হেলিকেজ এনজাইম যখন এই সূত্রগুলোর মধ্যে তা কাজ করে, তখন তাদের মধ্যে এই যে নাইট্রোজেন বন্ডগুলো ভেঙে যায়, সূত্রগুলো দুইটা আলাদা হয়ে যায়। তো এখানে ডিএনএ হেলিকেজ এনজাইমের প্রভাব এই জায়গায় ডিএনএ হেলিকেজ এনজাইম আস্তে আস্তে কাজ করতে থাকে, তখন এটা এই সূত্রগুলো আস্তে আস্তে সরতে থাকে, একটা আরেকটা থেকে বিচ্ছিন্ন হতে থাকে। যখন তাদের মধ্যে হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে যায় তখন তারা আলাদা হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ। পরবর্তীতে এই প্রাইমার এসে কাজ করবে। প্রাইমেজ ডিএনএ সূত্র প্রথমে কাজ করতে নিজ থেকে সূত্র তৈরি করতে পারবে। প্রাইমেজ কি করে? প্রাইমেজ এনজাইমের প্রভাবে এখানে প্রথমে এই সূত্রটাকে আমরা 5 থেকে 3 ধরছি না। তো সবসময় কি হয়, ডিএনএ পলিমারের যে এনজাইমটা সেই করে নিউক্লিওটাইডগুলোকে নিয়ে এনে শৃঙ্খলিত করে। তাহলে শৃঙ্খলিত করার জন্য এই দুটোটা সূত্র কিন্তু সালস হিসেবে ব্যবহার হবে, নতুন টেমপ্লেট হিসেবে। এইটাও একটা টেমপ্লেট, এটাও একটা টেমপ্লেট। এটা হচ্ছে পুরাতন সূত্র, এটাও পুরাতন সূত্র। তো দেখা যায় পুরাতন দুটো সূত্র দুটোটাই সালস হিসেবে ব্যবহার হয় নতুন সূত্র তৈরি হওয়ার জন্য। তো প্রাইমেজ এনজাইম প্রথমে কি করে, এই অংশে একটা সূত্র, একটা প্রাইমার তৈরি করে দেয়। কি তৈরি করে দিবে? একটা প্রাইমার তৈরি করে দিবে। এখানে প্রাইমার মানে হচ্ছে একটা প্রাইমার হচ্ছে এক ধরনের আরএনএ, যেটার মধ্যে এখানে আমরা দেখাচ্ছি একটা সূত্র। প্রাইমার হচ্ছে একটা আরএনএ ক্ষুদ্র একটা অংশ, যেটা আরএনএর সূত্র, যার মধ্যে মুক্ত OH গ্রুপটা থাকে, যার প্রান্ত থাকবে 3 প্রাইম OH, এরকম মুক্ত অবস্থা থাকবে। আর ডিএনএ পলিমারেজ এনজাইম সবসময় এই প্রান্তের সাথে যুক্ত হতে পারে। ঠিক আছে, 3 প্রান্তের সাথে যুক্ত হয়, OH গ্রুপের সাথে যুক্ত হতে পারে, এই জন্য প্রাইমারের প্রয়োজন হয়। তো প্রাইমারের প্রথমে তৈরি করে কে? প্রাইমেজ একটা প্রাইমার সূত্র। যেমন এটা হচ্ছে ডিএনএ সূত্র, এখানে এডিনিন আছে,
তার সাথে অল্টারনেটিভ জানি যে আরএনএ এর মধ্যে থাইমিন থাকে না, এর পরিবর্তে ইউ অ্যাসিড থাকে, তো ই এর অ্যাসিড তৈরি করলো। তারপর এখানে আছে জি, এখানে হবে সি, তারপর এখানে সি আছে, এখানে হবে জি, তো একটা ছোট্ট একটা খন্ড তৈরি করে দেয়। এই সূচনা বিন্দু শুরু করে দিল। এবার এটা বর্ধিতকরণ হতে থাকে, বর্ধিতকরণ হতে থাকে। তো এই সূত্রটা কখনো এই সূত্রটা ধরেই আর ডিএনএ পলিমারেজ এনজাইম নিউক্লিওটাইডগুলোকে এনে শৃঙ্খলিত করে। তো এখানে আরো কিছু উপাদান আমরা বলি না, এখানে লাগবে নিউক্লিওটাইড, লাগবে কি লাগবে, এটিপি, এটিপি, ডিএটিপি, তারপর সিএটিপি, সিটিপি, ডিসিটিপি, ডিজিটিপি, এগুলো ট্রাইফসফেট, ট্রাইফসফেট, ঠিক আছে। এগুলো ভেঙে তারপর এখানে শক্তি উৎপন্ন হয়। আমরা জানি এগুলো ভেঙে কিছু শক্তি উৎপন্ন হয়, এগুলো ডিএনএ সূত্র তৈরির কাজে ব্যবহার হয়। এখানে ট্রাইফসফেটে এটাকে মনোফসফেটে তৈরি করতে হবে, অর্থাৎ এএমপি, সিএমপি, ডিএমপি এরকম হবে, ঠিক আছে। দুইটা পাইরোফসফেট আলাদা হয়ে যাবে, এখানে কিছু শক্তি উৎপন্ন হবে, এগুলো এখানে কাজে ব্যবহার হবে, ঠিক আছে। তারপর দেখা যায় এখানে প্রথম সূত্র প্রাইমেজ তৈরি করে দিল, এটার নাম হলো প্রাইমার। এই প্রাইমারের মুক্ত OH গ্রুপ থাকে, এখানে ডিএনএ পলিমারেজ এনজাইম এর সাথে যুক্ত হতে পারে। তো এই সূত্রটাকে ধরে সে একটা সূত্র স্ট্র্যান্ড তৈরি করতে থাকে, এখানে একটা স্ট্র্যান্ড তৈরি করে দিল, তৈরি করতে থাকে, অল্টারনেটিভ হতে থাকে। যেমন এখানে সি জি হচ্ছে, এখানে টি আছে, এখানে হবে এ, এখানে এ আছে, এখানে হবে ইউ, না এটা হবে ডিএনএ সূত্র, কিন্তু শুধু এটাই প্রাইমার, এটাই আরএনএ সূত্র, কিন্তু এগুলো ডিএনএ সূত্র হবে। টি এর সাথে কি হবে, এ হবে, টি এর সাথে হবে এ, তারপরে এর সাথে হবে টি, জি এর সাথে হবে সি, সি এর সাথে হবে জি, ঠিক আছে। এভাবে বন্ধনে আবদ্ধ হতে থাকে, ঠিক আছে, একটা সূত্র তৈরি হতে থাকে। এই সূত্রটা হবে 5 থেকে শুরু হবে, 5 থেকে শুরু হয় সূত্রগুলো, সবগুলো 5 থেকে শুরু হয় 3 দিকে, মানে সূত্র শুরু হবে 5 থেকে, অর্থাৎ সে যেহেতু 3 কার্বনের সাথে যুক্ত হচ্ছে, তার লাস্ট ইয়াটা হবে 5 প্রাইম, ঠিক আছে। আমরা জানি সূত্র এটা কিন্তু মুক্ত, প্রাইমের মধ্যে O3' OH মুক্ত অবস্থা থাকে, এখান থেকে তাহলে সূত্র কল 5 প্রাইম থেকে শুরু হবে। কারণ সূত্রটা এই যে সূত্রটা কন্টিনিউয়াস চলতে থাকে, ডিএনএ দুইটা সূত্রই সূত্র তৈরি করে, কিন্তু এই সূত্রটা কিন্তু কন্টিনিউয়াস তৈরি হয়েছে। যখন এখানে 5 প্রাইম থেকে 3 প্রাইম কোনো খণ্ড নেই, তো এইটাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড, লিডিং স্ট্র্যান্ড, লিডিং স্ট্র্যান্ড। আরেকটা সূত্র এটাও কিন্তু একটা সূত্র, ডিএনএ সূত্র, এটা পুরাতন সূত্র। এখানেও একটা প্রাইমার এসে যুক্ত হবে, এখানে একটা প্রাইমার যুক্ত হবে, এই অংশে যুক্ত হলো প্রাইমারটা যুক্ত হবে এই দিক দিয়ে। তো এখানে একটা প্রাইমার যুক্ত হয়েছে, জি আছে, এখানে হবে সি, এখানে হবে জি, থাইমিন আছে, এখানে হবে এডিনিন, ঠিক আছে। এটা একটা আরএনএ সূত্র। তো আরএনএ সূত্র থেকে দেখা যায় প্রথমে প্রাইমার তৈরি হলো, এই প্রাইমারি সূত্র ধরে ডিএনএ হেলিকেজ ডিএনএ পলিমারেজ এনজাইম কি করে, নিউক্লিওটাইডগুলোকে শৃঙ্খলিত করে, কিন্তু এখানে কন্টিনিউয়াস সূত্র তৈরি হয় না। যেমন এর সাথে এখানে হবে এর সাথে থাইমিন, জি এর সাথে সাইটোসিন, গুয়ানিন, এভাবে সূত্র তৈরি হয়, কিন্তু কন্টিনিউয়াস সূত্র হয় না, ভেঙে সূত্রগুলো তৈরি হয়। যেমন একটা খণ্ড প্রাইমারের সাথে এখানে একটু খণ্ড তৈরি করলো, আবার এখানে একটা প্রাইমার তৈরি হবে, এই প্রাইমারের সাথে আবার আরেকটা ডিএনএ সূত্র তৈরি হবে। তো এভাবে খণ্ড এটা ডিএনএ সূত্র, এই সূত্রটা ডিএনএ সূত্র তৈরি করলো, কিন্তু এটা প্রাইমার, এটার নাম কি, প্রাইমার। তো এভাবে খণ্ড আকারে তৈরি করে। তাহলে এই সূত্রটা যেটা খণ্ড আকারে তৈরি হয়, এটাকে বলা হয় ল্যাগিং স্ট্রেট। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি কন্টিনিউয়াস যে সূত্র, এটা প্রাইমারের সাথে যুক্ত হয়েছে ডিএনএ সূত্র, তারপর আবার প্রাইমার, আবার ডিএনএ, ঠিক আছে। তো এই সূত্রটা আমাদের, এটা আবার ডিএনএ সূত্র। তো এভাবে খণ্ড আকারে যে ডিএনএ সূত্রগুলো তৈরি হয়, এটাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড, তাহলে একটা হচ্ছে কন্টিনিউয়াস যে সূত্রটা তৈরি হয় ডিএনএ, এটাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড, আর যেটা ভেঙে তৈরি হয় এটাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। তাহলে দুই ধরনের সূত্র কিন্তু তৈরি হচ্ছে, আর যে সূত্রটা 3 থেকে 5 প্রাইমের দিকে যাচ্ছে, সেই সূত্রটা কিন্তু কন্টিনিউয়াস সূত্র তৈরি করতেছে, আর যেটা 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে গেছে, এটা কিন্তু ল্যাগিং স্ট্র্যান্ড তৈরি করতেছে। তাহলে সূত্র ডিএনএর মধ্যে দেখা যায় যে ডিএনএ যখন রেপ্লিকেশন হয়, প্রথম দুইটা সূত্র দুটোটা কিন্তু পুরাতন সূত্রকে সাসি ব্যবহার করে নতুন সূত্র তৈরি হয়। প্রাইমার সূচনা করে, প্রাইমার এটার ক্ষেত্রে সূচনা করে, এটার ক্ষেত্রে সূচনা করে। এখানে দেখা যায় যে সূত্রটা কন্টিনিউয়াস তৈরি হয়, ডিএনএ সূত্রটা কোনো গ্যাপ মানে গ্যাপ করে না, কন্টিনিউয়াস তৈরি করে। এই জন্য এর নাম হচ্ছে কন্টিনিউয়াস স্ট্র্যান্ড বা লিডিং স্ট্র্যান্ড। আর একটা আছে ভেঙে একটা প্রাইমার যুক্ত হলো, তার সাথে একটু ডিএনএ সূত্র তৈরি হলো, এটা ডিএনএ সূত্র।
তারপর আবার একটু প্রাইমার যুক্ত হয়, আবার ডিএনএ যুক্ত, এবার ভেঙে ভেঙে তৈরি হয়, এটাকে বলা হয় লিভিং স্টেট। আর বিজ্ঞানী ওকাজাকি প্রথম এই অবস্থাটা দেখে, ডিএনএ সূত্রটা যে ভেঙে ভেঙে তৈরি হচ্ছে, ওকাজাকি দেখেন, এই জন্য তার নাম অনুসারে এটাকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট। এটাকে কি বলা হয়? খণ্ড খণ্ড, ডিএনএ খণ্ড খণ্ড অংশগুলোকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট। তো এখন যখন এই কাজ শেষ হয়ে যায়, এই রেপ্লিকেশন ফর্ক সামনের দিকে যেতে থাকে, হেলিকেজ এনজাইম যত সামনের দিকে যায়, হেলিকেজ এনজাইমের প্রভাবে এই বন্ডগুলো ভেঙে যায়, আস্তে আস্তে সামনের দিকে যেতে যায়। যখন এই হেলিকেজ এনজাইমের প্রভাবে ভাঙতে থাকে নাইট্রোজেন বন্ডগুলো, রেপ্লিকেশন ফর্কটাও আগে সামনের দিকে আগাতে থাকে। একসময় রেপ্লিকেশন শেষ হয়ে যায়, সমাপ্ত হয়ে যায়, এই সময় স্ট্যান্ডও তৈরি হয়ে যায়। তো স্ট্যান্ড যখন তৈরি হয়, দেখা যায় যে এই যে ডিএনএ সূত্রের মধ্যে আরএনএ কিন্তু থাকবে না, যেমন প্রাইমারগুলো আছে এখন আরএনএ, এগুলো আরএনএ না, প্রাইমার মানে কি আরএনএ, আমরা আগেই বলছি প্রাইমার হচ্ছে আরএনএ। তাহলে এই সূত্রগুলো তো ডিএনএ এর প্রয়োজন নেই, তো এগুলাকে বাদ দিয়ে দিবে। কে দিবে? ডিএনএ পলিমারেজ এনজাইমের মধ্যে আরেকটা আছে 2, এটা তো 2 নামক একটা এনজাইম, যেটা সে এটা বা নিউক্লিয়েজ এনজাইম, একজন নিউক্লিয়েজ এনজাইমের প্রভাবে এই আরএনএ পলিমারেজ, এই আরএনএ যে এটা স্ট্র্যান্ডটা যেটা প্রাইমার বলি, এগুলাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়, কেটে বাদ দিয়ে দেওয়া হয়। তখন বাদ দিয়ে দেওয়ার ফলে ডিএনএ সূত্রগুলা একত্রে জোড়া লাগিয়ে দেয়, তখন এটা হয় নতুন। এটা যখন আরএনএ বাদ দিয়ে দেওয়া হয়, তখন এই সূত্রটাও হয় যে একটা নতুন সূত্র, তাদের মধ্যে আবার জোড়া লাগায় লাইগেজ এনজাইম, তখন এখানেও আরেকটা সূত্র তৈরি হয়। ঠিক আছে, যেমন এখানে যে সূত্র তৈরি হয়েছে, এটা অল্টারনেটিভ সূত্র তৈরি হয়ে যায়। ওই যে প্রাইমার যে সূত্রগুলো ছিল এমআরএনএ, এগুলাকে কেটে কেটে বাদ দিয়ে দেয় কে? ডিএনএ পলিমারেজ এনজাইম 2, বা এটাকে আমরা বলতে পারি একজন নিউক্লিয়েজ এনজাইম। এর প্রভাবে আরএনএ সূত্রগুলোকে কেটে ফেলিয়ে দেওয়া হয়, আর ডিএনএ সূত্রগুলো যেগুলো খণ্ড আকারে থাকে, এগুলোকে জোড়া লাগিয়ে দেয় কে? এই যে লাইগেজ এনজাইম। লাইগেজ এনজাইম কি করে? তাদের মধ্যে জোড়া মানে ডিএনএ খণ্ড খণ্ড সূত্রগুলোকে একত্র করে দেয়, তখন এটাও একটা নতুন সূত্র হয়, এদিকেও আরেকটা নতুন সূত্র হয়। আমরা জানি এটা কিন্তু ডিএনএ রেপ্লিকেশন তিনটা, প্রথমে বলতে আমরা ভুলে গেছি, যেটা ডিএনএ রেপ্লিকেশন কিন্তু তিন ভাবে হয় থাকে। একটা হচ্ছে কি সংরক্ষণশীল নীতি, অনুকল্প সংরক্ষণশীল রেপ্লিকেশন, আরেকটা হচ্ছে কি অর্ধ সংরক্ষণশীল রেপ্লিকেশন, আরেকটা হচ্ছে কি বিচ্ছুরণশীল। যেটা বিচ্ছুরণশীল, এগুলো আমরা সহজভাবে বই পড়লে জেনে যাব। একটার মধ্যে দেখা যায় কি সংরক্ষণশীল কি মানে, যেটা যে দুইটা নতুন সূত্র, এখন দুইটা নতুন সূত্র তৈরি হলো না, সংরক্ষণশীল নীতির ক্ষেত্রে দেখা যায় এই দুইটা নতুন সূত্র মিলে একটা নতুন সূত্র তৈরি করে। যেমন এই দুটোটা সূত্র ডিএনএ যে তৈরি হবে, দুটোটা হচ্ছে নতুন সূত্র, এটা হচ্ছে সংরক্ষণশীল নীতি। আর অর্ধ সংরক্ষণশীল নীতি হচ্ছে এই দুইটা নতুন সূত্র তৈরি করলো, তো একটা পুরাতন সূত্র একটা নতুন সূত্র মিলে আর একটা ডিএনএ তৈরি হবে, এটাকে বলা হয় অর্ধ সংরক্ষণশীল। আর বিচ্ছুরণশীল কি? একই সূত্রের মতো দেখা যায় এত কিছু অংশ নতুন, কিছু অংশ পুরাতন, কিছু অংশ নতুন, কিছু অংশ পুরাতন, এইভাবে তৈরি করে, এটাকে বলা হয় বিচ্ছুরণশীল। তো সবচেয়ে গ্রহণযোগ্য মডেল রেপ্লিকেশন হচ্ছে প্রমাণ করা গেছে, যেটা যে ডিএনএ রেপ্লিকেশনটা অর্ধ সংরক্ষণশীল নীতি অনুযায়ী হয়ে থাকে প্রাণীতে এবং উদ্ভিদে। তো এই জন্য আমরা অর্ধ সংরক্ষণশীল নীতিতে আমরা ফলো করলাম। তো দেখা যায় দুইটা সূত্র তৈরি হলো, দুইটা সূত্র তৈরি হওয়ার পরে ওই যে আমরা জানি যে গাইরেজ এনজাইমের কাজটা হচ্ছে কি, প্রথমে সেই সূত্রগুলো লাগতে দেয় না একটা আরেকটার সাথে, যখন স্ট্র্যান্ড তৈরি করে ফেলে বা সূত্র তৈরি করে ফেলে, তখন তাদের মধ্যে আবার পেঁচাইতে সাহায্য করে। এদিক দিয়ে সূত্র তৈরি হতে থাকে, আর এদিকে পেঁচানো শুরু হয়ে যায়, এদিক দিয়ে আবার খুলতে থাকে, এদিক দিয়ে পেঁচানো হইতে থাকে। তো এইভাবে ডিএনএ রেপ্লিকেশনটা হয়ে যায়। যখন নতুন সূত্রগুলো তৈরি হয়ে যায়, তখন কি হয় আমরা দেখি, নতুন সূত্র যখন তৈরি হয়ে যায়, তখন একটা আমরা এই কালোটা ধরলাম আমার পুরাতন সূত্র, ঠিক আছে, তার সাথে একটা নতুন সূত্র, তাহলে এটা হলো একটা ডিএনএ, এটা নতুন যে ডিএনএ তৈরি হলো, একটা নতুন সূত্র একটা পুরাতন সূত্র। কিন্তু সূত্র কয়টা তৈরি হবে? আমরা জানি একটা ডিএনএ থেকে কয়টা ডিএনএ তৈরি হবে, আর দুইটা ডিএনএ হবে, একটা থেকে দুইটা হবে। তাহলে দেখা যায় একটা নতুন একটা পুরাতন। তাহলে এই যে সংরক্ষণশীল নীতি, এটাকে বলা হয় অর্ধ সংরক্ষণশীল নীতি। এই যে রেপ্লিকেশনটা, এটার নাম কি? অর্ধ সংরক্ষণশীল। এটা একটা ডিএনএ তৈরি হবে, ঠিক আছে। তাহলে এইভাবে ডিএনএ রেপ্লিকেশনটা সম্পূর্ণ হয়ে থাকে। প্রথমে হয় যেখানে সূচনা হয়, এটাকে বলা রেপ্লিকন। শুরু হয়েছে এখানে এসএসডিপি প্রোটিনগুলো যখন স্ট্র্যান্ডগুলোতে যুক্ত হয়, তাদের মধ্যে একটু ফাঁকা অংশ তৈরি হয়। এই ফাঁকা অংশ তৈরি হওয়ার পরে এই অংশটার নাম হচ্ছে রেপ্লিকন বা ওরি অফ রেপ্লিকেশন, বা এটাকে বলা হয় সূচনা বিন্দু রেপ্লিকেশন। আর যে অংশটা এখানে ফাঁকা হয়, এখানে একটা ফর্ক তৈরি হয় ওয়াই আকৃতির, এটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। তো এই সময় ডিএনএ হেলিকেজ এনজাইমের প্রভাবে তাদের মধ্যে বন্ডগুলো ভাঙতে থাকে, সূত্রগুলো আলাদা হতে থাকে। সূত্রগুলো যত কাছে একটা আরেকটার সাথে না লেগে যায়, এই জন্য কাজ করে কে? গাইরেজ এনজাইম।
তো এই সময় প্রাইমেজ এনজাইম প্রথমে একটা সূচনা বিন্দু তৈরি করে কারে আরএনএ প্রাইমার এসে যুক্ত দেয়। আরএনএ প্রাইমারের মধ্যে মুক্ত ওএইচ গ্রুপ থাকে, যার কারণে ডিএনএ পলিমারেজ এনজাইম এর সাথে এসে যুক্ত হতে পারে। তো সে শুরু করে 5 প্রাইম থেকে শুরু করে সূত্রগুলো। তো দেখা যায় যে একটা অল্টারনেটিভ একটা সূত্র কন্টিনিউয়াস তৈরি হতে থাকে। যে সূত্রটা কন্টিনিউয়াস তৈরি হয় এগুলা নিয়ে আসে মূলত ডিএনএ পলিমারেজ এনজাইম নিউক্লিওটাইডগুলোকে ধরে নিয়ে আসে, শৃঙ্খলিত করে। তো এখন শৃঙ্খলিত একটা সূত্র কন্টিনিউয়াস তৈরি হয়, এটাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড। আর আরেকটা সূত্র ভেঙে ভেঙে তৈরি হয়, এটাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। এখন আবার ভেঙে ভেঙে অংশগুলো ডিএনএ কিভাবে ভেঙে ভেঙে তৈরি হচ্ছে, একটু প্রাইমার যুক্ত হয়, তারপর আবার ডিএনএ তৈরি হয়, আবার প্রাইমার যুক্ত হয়, আবার ডিএনএ সূত্র তৈরি হয়। এই যে ভেঙে ভেঙে তৈরি হওয়াটা এটাকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ডিএনএ ওকাজাকি এই জন্য প্রথমে দেখেন, এই জন্য তার নাম হিসেবে ওকাজাকি ফ্র্যাগমেন্ট হয়। যখন সূত্র তৈরি হয়ে যায় তখন আরএনএ গুলোকে বাদ দিয়ে দেওয়া হয়, একজন নিউক্লিয়াস এনজাইমের প্রভাবে এগুলো বাদ দিয়ে দেয়, বা এগুলোকে বা ডিএনএ পলিমারেজ এনজাইম 2 এর কারণে এগুলো কাট হয়ে যায়, ছাঁটাই হয়ে যায়। তারপরে যে ডিএনএ গুলো খন্ড খন্ড আকারে থাকে তাদেরকে লাইগেজ এনজাইম জোড়া লাগিয়ে নতুন সূত্র তৈরি করে দেয়। ওই নতুন সূত্র তৈরি হওয়ার পরে একটা পুরাতন সূত্র একটা নতুন সূত্র নিলে একটা ডিএনএ নতুন তৈরি হয়, একটা নতুন একটা পুরাতন মিলে এভাবে দুটা ডিএনএ তৈরি হয়ে যায়। তো এটাকে এইভাবেই রেপ্লিকেশনটা সম্পূর্ণ হয়ে থাকে। আমরা আশা করি সবাই সহজে বুঝতে পারছি। তো আমরা একটু যদি আরেকটু পড়াশোনা করি তাহলে সহজ হয়ে যাবে। তো আরেকটা এরপরে যখন ডিএনএ তৈরি হয়ে যায় তখন আরও কিছু কাজ থেকে যায়। কি থেকে যায়? যে ডিএনএর মধ্যে দেখা যায় যে কিছু ভুল হয়, যেটাকে বলা হয় প্রুফ রিডিং। এটা তোমরা সহজে বলবা। ডিএনএ এত বড় একটা ডিএনএ তৈরি হয়, এর মধ্যে অনেক অসংখ্য একটা ডিএনএ খন্ড অংশগুলোকে আমরা জানি জিন বলে। তো জিনের মধ্যে কিছু ব্যতিক্রম হতে পারে, যেমন নিউক্লিওটাইডগুলো দ্বারা এত গঠিত হয় ডিএনএ সূত্র। যেমন এটা হচ্ছে নিউক্লিওটাইড, আমরা এর আগে বললাম যে এই পেন্টোজ সুগারের সাথে একটা এডিনিন যুক্ত হয়, এটাকে বলে নিউক্লিওসাইড। এর সাথে একটা ফসফেট যুক্ত হলো হয় নিউক্লিওটাইড। তো অসংখ্য নিউক্লিওটাইড নিয়ে কিন্তু একটা ডিএনএ সূত্র, অসংখ্য নিউক্লিওটাইড নিয়ে তাহলে দেখা যায় যে একটা জিনের মধ্যে 1000 নিউক্লিওটাইড, এরকম 1000টা যে থাকে। তো দেখা যায় 1000 জিনের মধ্যে একটা ব্যতিক্রম হতেই পারে। ডিএনএর মধ্যে 1000 জিন থাকে, এই জিনের গঠনের ক্ষেত্রে একটা ব্যতিক্রম হয়। যেমন এডিনিনের সাথে থাকার কথা হচ্ছে থায়ামিন, তো এটা হয়ে যায় কি সাইটোসিন হয়ে যায়। এই যে একটা ব্যতিক্রম হয়ে গেল 1000টা নিউক্লিওটাইড গঠনের ক্ষেত্রে। তো দেখা যায় যে এই একটা ব্যতিক্রম হয়, এটাকে মানে ঠিক করাটাকে বলা হয় প্রুফ রিডিং। তো ডিএনএর মধ্যে এটা নির্দিষ্ট পরিমাণ থাকে, ডিএনএর মধ্যে এটা ঠিক করার একটা ব্যবস্থা আছে, এটাকে বলা হয় প্রুফ রিডিং। তো এটা যদি যেই ডিএনএর মধ্যে থাকে না তাহলে ক্যান্সারের হওয়ার সম্ভাবনা থাকে, যে ডিএনএর মধ্যে থাকে না। আর আল্ট্রাভায়োলেট রের কারণে এরকম পরিবর্তন হয়ে যেতে পারে, স্কিনে ক্যান্সার হয়ে যেতে পারে, ডিএনএ পরিবর্তন হয়ে যেতে পারে। তো দেখা যায় যে ডিএনএ রেপ্লিকেশনের সময় অনেকগুলা নিউক্লিওটাইড একত্রে তো একটা পর একটা লাগে, তো যার কারণে কিছু ব্যতিক্রম হয়। বা ধরো 1000-এর মধ্যে একটা ব্যতিক্রম হতে পারে, তবে এই ব্যতিক্রমটা এমন হতে পারে বা গুয়ানিনের সাথে সাইটোসিন না হয়, এটা হয়ে যেতে পারে এডিনিন। তখন এই যে ভুলটা সংশোধন করাটা এটাকে বলা হয় প্রুফ রিডিং। তোমাদের বই আছে, তোমরা একটু সহজ করে দেখে নিবে। আমাদের এই ক্লাসটা উপভোগ করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো প্রবলেম হয় স্যারকে অবশ্যই ইনফর্ম করবো। আসসালামু আলাইকুম।